গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বুধবার আর ঘড়িতে এখন 9:30। অনেক সকালে উঠে গেছি আর এখন 9:30 মানে বুঝতেই পারছেন হাতের অনেকটাই কাজ সারা হয়ে গেছে। তারপরে ব্রেকফাস্ট বানিয়ে গোলককেও দিয়ে চলে এসেছি। আর আমার ব্রেকফাস্টটা নিয়ে আমি চলে এসেছি ব্যাকইয়ার্ডে, কারণ গতকালই এই প্যাটিও ফার্নিচারগুলোকে পেতেছি। ভাবলাম না, এখন তো ওয়েদার ভীষণই ভালো, যদিও কটকটে রোদ দিয়েছে, কিন্তু রোদটা ঠান্ডার জন্য অতটা গায়ে লাগছে না। ঠান্ডা বলতে হালকা, আমাদের দেশের যেরকম ঠান্ডা হয় শীতকালে ওই 12-13 ডিগ্রি মতো আছে। তো বেশ ভালোই লাগছে এই ঠান্ডাটায় বসে বসে এরকম স্যান্ডউইচ খেতে, মানে বাইরে হালকা হালকা ঠান্ডা আর হাতে আছে গরম স্যান্ডউইচ। গরম পড়ার সাথে সাথে চারিদিকের পরিবেশটাও কত চেঞ্জ হয়ে গেছে, কত সকাল থেকে পাখির কিচিরমিচির আওয়াজ। শীতকালে তো এসব থাকেই না কিছু। শীতকালে একটা গাড়ির আওয়াজ বা একটা কোনো শব্দও বাড়ির ভেতর আসে না, পুরো নিস্তব্ধ থাকে পুরো বাড়ির ভেতরটা। আসলে আমাদের বাড়িগুলো তো কাঁচের জানলা দরজা দিয়ে ঘেরা, তাই সেরকমভাবে খুব জোরে খুব আওয়াজ না হলে বাড়ির ভেতর সেরকম কোনো শব্দ আসে না। আর বসন্ত আসার সাথে সাথে চারিদিকটা যেন কত প্রাণবন্ত হয়ে উঠেছে। অনর্গল পাখির কিচিরমিচির আওয়াজ, কেউ কেউ আবার যদি হেঁটে হেঁটে যায় সাইড দিয়ে কথা বলতে বলতে, সেই সবও কানে আসে। প্লাস গাড়ি ঘোড়ার আওয়াজ তো আছেই। অনেকদিন ধরেই ভাবছি আমার বাড়িতে যেসব ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলোর ডালপালাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, সেগুলো থেকে কেটে আবার প্রপাগেশন করে নেব। তাই এখানে আজকে সকালবেলা উঠেই রান্নার কাজটা খানিকটা এগিয়ে নিচ্ছি, কারণ এইসব করতে গেলে বেশ অনেকটাই লেট হয়ে যায়, তো সময় মতো তখন রান্নাটা হয়ে ওঠে না। তাই ভাবলাম এখানে দুধটা বের করে বয়েল হতে দিয়ে দিই, ছানা কাটাবো। আজকে ভাবছি একটু ছানার ডালনা করে দেবো, তাই দুধটা বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে সব টবগুলো আগে রেডি করে নিচ্ছি, তারপরে ডালপালাগুলো সব কেটে এখানে মাটি দিয়ে বসিয়ে দেবো। আর কিছু তো মানি প্ল্যান্ট আমি দেখিয়েইছিলাম আপনাদের, কেটে কেটে আমি একটা জায়গার মধ্যে জলে ভিজিয়ে রেখেছি, যাতে ওর থেকে শিকড় বেরিয়ে যায়। আর শিকড়গুলো বেরিয়ে অনেকটা বড় হয়ে গেছে, তাই ভাবলাম এই সুযোগ এই সময়ই লাগিয়ে দিই। চলুন, ছানাটা তো হয়ে গেছে, কিন্তু আরেকটু জলও আছে, সেই জলটা যাতে বেরিয়ে যায় তাই একটা ভারী কিছু ওপরে রেখে দিলাম। যতক্ষণ জলটা বেরোচ্ছে আমি ততক্ষণ ওইদিকে গাছ টাছগুলো সব লাগিয়ে নিই। গাছ লাগানোর আগে আমরা টবে মাটি ভরি যখন, তার সব থেকে নিচে আমরা হয় বালি বা ছোট ছোট পাথর দিই, যাতে বেশি জল দেওয়া হয়ে গেলে সেই জলটা বেরিয়ে যেতে পারে খুব সহজে। আজকে আমি এখানে পাথর বা বালি দিচ্ছি না, এখানে মালচ দেবো। মালচ হচ্ছে, দেখুন এখানে ছোট ছোট কাঠের টুকরো, যেগুলো আমরা গাছের গোড়ায় এখানে দিয়ে রাখি। এই মালচ আমরা গাছের গোড়ায় দিই এখানে, তার কারণ হচ্ছে এখানে মালচ দিলে উইড বেরোয় না, ভীষণ আগাছা বেরিয়ে যায়, সেই আগাছা বেরোয় না। প্লাস যে কোনো এক্সট্রিম ওয়েদার থেকে কিন্তু গাছকে খুব হেল্প করে ঠিক থাকতে। যেমন খুব বেশি যদি ঠান্ডা হয়, সেই ঠান্ডা থেকেও গাছকে প্রোটেক্ট করে, আবার খুব গরম হলেও কিন্তু জল ময়েস্ট রাখে গাছের গোড়া, জলটাকে ধরে রাখে অনেক দিন অবধি। ময়েস্ট থাকলে গাছও ভালো থাকে। তো সেই জন্যই এখানে মালচ ইউজ করা হয়। মালচ দেওয়ার অনেক কিছু বেনিফিটস আছে। যাই হোক, এখানে চলে এসেছি ভেতরে। মালচ দেবার পর ওপরে মাটি পুরো ভরে নিয়েছি। আর দেখুন এখানে আমার মানি প্ল্যান্টগুলো শিকড়গুলো কি সুন্দর গ্রো করে গেছে। এবার একটা একটা করে সব লাগিয়ে দেবো। আসলে আমার যে মাদার প্ল্যান্টটা আছে, পুরনো যে মানি প্ল্যান্টটা আছে, সেটা জানি না কেন একটু খারাপ হয়ে এসেছে। বোধহয় ওটার আরেকটু বড় টবের দরকার, যেহেতু গাছটা অনেক বড়, তাই মনে হচ্ছে যে একটা বড় টবের দরকার। ওর শিকড়গুলো না খুব তাড়াতাড়ি গ্রো করে যাচ্ছে। তাই ভাবলাম এখানে আমি আর একটা টব রেডি করে রাখি, যদি ওটা নষ্ট হয়ে যায়। তার এটা রেডি হয়ে থাকলে এটা ওই জায়গায় রেখে দেবো, দেখতে ভালো লাগবে। আর মানি প্ল্যান্ট আমার ভীষণ একটা প্রিয় গাছ, এত ভালো লাগে বাড়ির ভেতর রাখলে। বাড়ির ভেতর কেন, বাড়ির বাইরেও কোথাও থাকলে খুব সুন্দর লাগে দেখতে। একটা টবের মধ্যে অনেকগুলো লাগিয়ে দিলাম, যাতে বেশ ঝাঁকড়া হয়ে বাড়ে। আসলে আমার ওই ডোরের সামনে যে গাছটা রাখা আছে, ঠিক আমি ওই রকম বানাতে চাই। আর একটুখানি এবার জলও দিয়ে দিচ্ছি, ভিজিয়ে দিচ্ছি, কারণ মাটিটা একটুখানি ড্রাই ছিল। চলুন, রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা ছায়া জায়গায় রেখে দিই। সবে তো আজকে লাগিয়েছি, একদম কটকটে রোদের মধ্যে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই হালকা রোদ আসবে এমন জায়গাতে রাখলাম। আজকে মানি প্ল্যান্ট প্রপোগেশনের সাথে সাথে ইংলিশ আইভি যে গাছটা আছে ওটাকেও কেটে আজকে আমি লাগাবো ভাবছি। আর এখানে এখনও কিছু বাকি আছে, দেখুন মানি প্ল্যান্ট আবার নতুন করে টব এনে লাগাতে হবে। বাড়িতে আর ফাঁকা টব নেই, তাই এগুলো আর লাগাতে পারলাম না। আর এই গ্লাসটা দেখুন,
এটা এনেছিলাম কালাহারি ওয়াটার পার্ক থেকে। কালাহারি ওয়াটার পার্কে গোলকরা ওখানে একটা ড্রিঙ্ক নিয়েছিল, সেই ড্রিঙ্কটার সাথেই এই গ্লাসটা, মানে এই গ্লাসটা করেই দিয়েছিল, তবে ড্রিঙ্কটার দাম নিয়েছিল প্রায় $30। তো সেই জন্য আমি বলেছিলাম ড্রিঙ্কটা খাচ্ছ খাও, কিন্তু গ্লাসটা আর ফেলো না। সাধারণত সবাই ফেলে দিয়েই চলে আসে, কিন্তু আমি বলেছিলাম ফেলো না, নিয়ে চলো, আমার গাছ লাগানোর কাজে লাগবে। আমি হচ্ছি 1 নম্বরের জুগাড়ু। কোনো কিছু যদি এরকম দেখি ভালো জিনিস সেটা আমি চট করে ফেলতে চাই না, বলি নিয়ে চলো বাড়িতে, ঠিক কোনো না কোনো কাজে লেগে যাবে। যাই হোক, এখানে এই যে ইংলিশ আইভিটা দেখুন কতটা বেড়ে গেছিলো, এগুলোকে আমি কেটে কেটে এবারে লাগিয়ে দেবো। ইংলিশ আইভি এই গাছটা খুব তাড়াতাড়ি বাড়ে, মানে একদম আগাছার মতো বাড়ে, এগুলোকে খুব তাড়াতাড়ি ট্রিম করতে হয়। আগের বছরও যখন বেড়ে গেছিলো তখন এগুলো কেটে আমি বন্ধুদেরকে দিয়েছিলাম, ওরা বাড়িতে লাগিয়েছিল, আমার পাড়ার 2 জন বন্ধু আছে, কিন্তু এবারে ভাবছি আমি বাড়িতে লাগাবো কিছু, তাই এবারে আর কাউকে দিচ্ছি না। এখানে দেখুন গাছগুলোর ডালগুলো যেগুলো কেটেছি সেগুলোকেও আবার প্রায় 2-3 ভাগ করে নিয়েছি, আর যেটা জলের নিচে মানে জলের দিকে রাখবো সেই জায়গার পাতাগুলোকে ছাড়িয়ে নিলাম যাতে পচে না যায়। আর এগুলো থেকেই আস্তে আস্তে শিকড় বেরোবে, গাছটা গ্রো হতে থাকবে। হালকা রোদের কাছে রেখে দিলাম যাতে রোদ হাওয়া সবটাই পায় আর গাছটা গ্রো হতে থাকে। চলুন, ওইদিকে গাছ লাগানো হয়ে গেছে, এবারে লাঞ্চেরও রেডি করি। আজকে ছানার ডালনা বানালেও আপনাদের সাথে রেসিপিটা আর শেয়ার করছি না, যেহেতু এর আগে বেশ কয়েকবার করেছি তাই। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো শুক্রবার, আর মাঝখানে বৃহস্পতিবার ব্লগ করিনি, বুধবার শুরু করলেও বৃহস্পতিবারটা ফাঁকাই আছে, ভাবলাম আজ থেকে আবার শুরু করি। আর আজ হলো নীলষষ্ঠী, তাই সকল মায়েদের জানাই অনেক অনেক নীলষষ্ঠীর শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই উপোস করছেন, তাদের নিজেদের বাচ্চাদের জন্য অনেক শুভকামনা করছেন, আমিও করব। তবে জানেন, এবারে নীলষষ্ঠী নিয়ে আমি একটু কনফিউজডই হয়ে গেছিলাম। শুক্রবার না শনিবার সেই নিয়ে আমি ভীষণ কনফিউজড ছিলাম। প্রথমে জানতাম শনিবার, তাই ভেবেছিলাম শুক্রবারই সব বাজার দোকান করব, কিন্তু হঠাৎ করে কাল সন্ধেবেলায় জানতে পারলাম যে শুক্রবারই নীলষষ্ঠী, তাই আর সেরকমভাবে কিছু কেনাকাটা হয়নি। ঘরে যা আছে সেই দিয়েই ভাবছি আজকের পুজোটা সারবো। আর চারিদিকটা দেখুন আজকে কি অপূর্ব লাগছে। সকালবেলা যখন গুবলুকে বাস স্টপে ছাড়তে যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল চারিদিকটা, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এই তো শুরু হলো, পুরো শীতকাল তো আর এইসব দেখতে পাই না, সূর্যই ওঠে না যখন বাইরে বেরোই, আর এখন যেহেতু সূর্য খুব তাড়াতাড়ি ওঠে তাই খুব সুন্দর লাগে চারিদিকটা, আর সময়ও অনেকটা পাওয়া যায় সারাদিনে। যাই হোক, চলুন এবারে ভেতরে যাই, ভেতরে গিয়ে চাটা বসাই, চাটা খেয়ে আজকে একটুখানি হাতের আরও কিছু কাজ আছে, যেমন আমার এডিটিংয়েরও কাজ আছে, সেগুলো করে তারপরে ঘরের কাজে লাগবো। আজকে নীলষষ্ঠী হলেও আমাকে কিন্তু অনেক রান্নাবান্না করতে হবে। আর গাছে দেখুন আবার একটা কি সুন্দর জবা ফুটেছে, কি যে সুন্দর লাগে এই ফুলগুলো যখন ফোটে। তাই ভাবছি এবারে দোকান থেকে চারা গাছ এনে তাড়াতাড়ি লাগিয়ে দেব, যাতে গাছগুলো তাড়াতাড়ি বেড়ে ওঠে আর ফুল দেওয়াও শুরু করে, তখন এই জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই পাশে আমার যে গাছটা আছে বার্ড অফ প্যারাডাইস, এটাতেও দেখুন নতুন কচি পাতা বেরিয়েছে, কি ভালো লাগছে। পেছন থেকে দেখতে পুরো কলা পাতার মতো লাগছে, যদিও সাইজে অনেকটাই ছোট। যাই চলুন চাটা খেয়ে নিই, খেয়ে ওই যে বললাম আমার কিছু কাজ আছে, এডিটিং ছাড়াও কাজ বলতে রান্নারই কাজ আছে। অ্যাকচুয়ালি আগামীকাল শনিবার, আর শনিবারেই আমরা পয়লা বৈশাখ পালন করব। যেহেতু শনিবারটা ফাঁকা আছে তাই শনিবারই করছি। রবিবারেও করা যেত, কিন্তু রবিবারে অ্যাকচুয়ালি করলে কি হয় অনেকটা লেট হয়ে যায়, আর পরের দিন স্কুল থাকে, অনেকটা টায়ার্ড হয়ে যায়, তাই ভাবলাম শনিবার যখন ফাঁকা আছে শনিবারই করে নিই। তাই কিছু বন্ধুদেরকে বলেছি, তার জন্য কিছু রান্নাবান্না করার আছে। আর যেহেতু শনিবার দুপুরে বলেছি তাই শনিবার সকালে উঠে এত রান্না করা সম্ভব নয়, তাই ভাবলাম আজকেই সমস্তটা করে রাখি, যাতে কালকে অত বেশি করতে না হয়। তো চলুন আগে চাটা খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি রান্না করব। আজ যেহেতু সকাল থেকেই আমার উপোস, পুজো করার পরই আমি খেতে পারবো, আর যেটা খাবো সেটাও হচ্ছে নিরামিষ, মানে আজকে সারাদিনই আমি নিরামিষ খাবো, তাই ভাবলাম পুজোটা সেরে নিরামিষ রান্নাটা আগে করে নিই, করে অন্য জায়গায় সরিয়ে রাখি। আর কালকের যে রান্নাগুলো হবে সেগুলো তো আমিষ কিছু হবে, তাই ভাবলাম তারপরেই আমিষ রান্না করব। তা নাহলে গ্যাসটা আবার আমিষ হয়ে গেলে আবার আমাকে ভালোভাবে ক্লিন করতে হবে। তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিলাম, ভাবলাম পুজোটা এবার সেরে নিই। চলুন
এখানে আমার কাছে শিবলিঙ্গও নেই, আর মন্দিরে যে যাব তারও সুযোগ নেই, যেহেতু আজকে উইকডেজ, গোলকের অফিস কি করে যাব, আর এই সময় তো যাওয়া সম্ভবই না, আর এখান থেকে মন্দির অনেকটাই দূর। তাই সেসব সম্ভব নয় বলেই বাড়িতেই আমি নিজের মতো করে ঠাকুরের কাছে পুজো করি, আর গুবলুর নামে একটা বাতিও জ্বালিয়ে দিই। তবে পরের বছর থেকে ঠিক করেছি আমার পাড়ার যারা বন্ধু আছে তাদের কাছে শিবলিঙ্গ আছে, পরের বছর থেকে ওদের বাড়িতে গিয়েই ভাবছি একটুখানি শিবের মাথায় জল ঢেলে আসব। ওদের বাড়িতেই যেহেতু আছে, আর এই বছর আমি বলে রাখিনি বলে তাই আর গেলাম না, কিন্তু ইচ্ছে আছে পরের বছর থেকে ওদেরকে আগে থেকে বলে রাখবো, সকালবেলায় একবারটি গিয়ে শিবের মাথায় জল ঢেলে আসবো। চলুন, ঠাকুর পুজো করা হয়ে গেছে, এবারে পেট পুজোরও কথা ভাবতে হবে। তাই এখানে কিছু আলু কেটে আমি সেদ্ধ হতে দিচ্ছি, ভাবছি একটু আলুর তরকারি আর লুচি বানাবো। আর আমি আলুর তরকারি আর লুচি খাবো, গোলক খাবে না, এটা হতেই পারে না। ও বলল দুপুরে আর ভাত খাবে না, আমার সাথে আলুর তরকারি আর লুচিই খাবে। আর গুবলুও লুচি খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম যখন ও আসবে স্কুল থেকে তখন ওর জন্য কটা লুচি ভেজে দেবো। সাধারণত সবাই পুজো দিয়ে এসে ফলাহার করে, যেমন সাবু ভেজানো খায়, সাবু, দুধ, সন্দেশ, নারকেল আরও অনেক ফল দিয়ে মেখে তারপরে খায়। তারপরে সন্ধ্যের দিকে হয়তো লুচি খায়, যেহেতু আজকে জ্বালা পোড়া কিছু খাওয়া যায় না তাই। কিন্তু আমার কাছে সাবুটাও দেখছি শেষ, ফলও নেই, তাই মাকে জিজ্ঞাসা করলাম। মা বললো হ্যাঁ লুচি খেয়ে নে, খাওয়া যাবে, পুজো তো করে নিয়েছিস। তাই এখানে আমি লুচি আর আলুর তরকারি করছি। আর আলুর তরকারি বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। এখানে মশলার মধ্যে দেখুন আমি নিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো নিচ্ছি, অল্প একটু ভাজা মশলা 1/2 টিস্পুনের মতো, আর অল্প একটু গরম মশলা নিলাম, বিট নুন, আর উপর থেকে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, আর এখানে অল্প একটুখানি আমচুর পাউডারটা প্রায় 1 টিস্পুনের মতো দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবারে এখানে কড়াতে তেল দিয়ে দিলাম, তেল গরম হতেই ফোড়নে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর কিছুটা আদা আর সাথে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, মানে থেতো করে রেখেছিলাম, সেটাই আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে প্রায় 2-3 স্পুন এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কা বাটার সাথে। কষানো হয়ে যেতে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে আবার কষিয়ে নিতে হবে, মানে মশলাটা যাতে আলুর সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। যখন এটা ভালো করে মিক্স হয়ে যাবে তখন এটাতে গরম জল দিয়ে দেব। গরম জল অ্যাড করার পর এটাকে ভালো মতো করে আমি মিক্স করে নেব জলের সাথে। আর আলুটা যেহেতু সেদ্ধ আছে তাই বেশি ফোটানোর দরকার নেই। এখানে দিয়ে দিচ্ছি নুন আর মিষ্টি পরিমাণ মতো। দিয়ে এবার এটাকে একটু ফুটিয়ে নিলেই কিন্তু আলুর তরকারি রেডি। 5 থেকে 7 মিনিট ফোটানোর পর দেখুন আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। এবার এটা একটা অন্য পাত্রে ঢেলে নেব। আর লুচির সাথে এই আলুর তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে, খুব চটপটা খেতে হয়, একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। চলুন এবার নিরামিষ রান্নাগুলো একটা অন্য সাইডে রেখে দিই, যাতে ঠেকাঠেকি না হয়ে যায়, কারণ এবার আমি আমিষ রান্নাগুলো করে নেব। এখানে মাছ বের করে রাখছি, অ্যাকচুয়ালি কালকের জন্য ইলিশ মাছ হবে। ইলিশের একটা ঝাল করব, তেল ঝাল যেটা হয়, মানে নববর্ষের জন্য। তাই ইলিশ মাছ, এতগুলো ইলিশ মাছ আছে তো, প্রায় বড় বড় 2টো ইলিশ মাছ, সেই ইলিশ মাছগুলোকে ছাড়াতে হবে, ছাড়িয়ে তারপরে ভেজে রান্না করতে হবে। তাই ভাবলাম এখানে একটু ভিজিয়ে রেখে দিই, ততক্ষণ আর যা কাজ আছে সেগুলো করে নিই। ইলিশ মাছটা ভিজিয়ে দিয়ে তারপরে এখানে আমি চিকেন ম্যারিনেট করে নিয়েছি, যেহেতু বাচ্চাদের জন্য একটু চিকেনের ঝোল হবে, কারণ বাচ্চারা তো ইলিশ মাছ খুব একটা খেতে পারে না। আর এখানে আমি ছানার ডালনাটাও বসিয়ে দিয়েছিলাম সেই ফাঁকে। ছানার ডালনাটা হয়ে যেতেই নামিয়ে নিলাম। এবারে ভাবছি মাংসটা তো ম্যারিনেট করাই আছে, মানে রেডি হয়েই আছে, এবারে পেঁয়াজ কেটে চট করে মাংসটাও বসিয়ে দিই। মাংসটা হয়ে যাবার পর, মানে যতক্ষণ মাংসটা হবে ততক্ষণ মাছটাকে ছাড়িয়েও আমি নুন হলুদ মাখিয়ে রেডি করে নেব ভাজার জন্য। আর ছানার ডালনাটা এত তাড়াতাড়ি হয়ে গেল তার কারণ বৃহস্পতিবার তো আমি কোনো ব্লগ করিনি, কিন্তু বৃহস্পতিবার আমি অনেক কাজ এগিয়ে রেখেছিলাম। তার মধ্যে একটা হলো
ছানার বড়াগুলোকে রেডি করে রেখেছিলাম ভেজে, তাই আজকে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর এখানে দেখুন পেঁয়াজও কষা হয়ে গেছে, মানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে মাংসটাও বসিয়ে দেব। মাংসটা এদিকে হতে থাকবে, ততক্ষণ বাকি কাজ সারতে থাকবো। আসলে ওই যে আমি যখনই কোনো কাজ করি বলি না, আমি পুরো লিখে রাখি কিভাবে প্ল্যান করে কাজ করব। আর হাতে যেহেতু কম টাইম ছিল, রান্নার এতগুলো আইটেম ছিল, তাই সেভাবে প্ল্যান করে করলে কিন্তু কোনো অসুবিধেই হয় না। ইলিশ মাছটা যেহেতু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন নরম হয়ে গেছে। এবারে ভাবলাম আঁশগুলো ছাড়িয়ে নিই। ওরা কেটে দিয়েছিল দোকান থেকে, কিন্তু আঁশটা ছাড়িয়ে দেয়নি, তাই প্রত্যেকটা পিসের আঁশ ছাড়াতে হলো। তবে ইলিশ মাছের আঁশ ছাড়ানো রুই মাছের থেকে অনেক ইজি, খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, তাই অতটা অসুবিধা না। কিন্তু তবুও অনেকগুলো মাছই আছে, টাইম তো লাগবেই। প্লাস এই মাছের মধ্যে আবার ডিমও আছে, আর মাছের মধ্যে ডিম থাকলে দেখেছি ধুতে পরিষ্কার করতে খুব অসুবিধা হয়, কারণ অর্ধেক ডিমই দেখেছি ধোয়ার সময় বেরিয়ে যায়, তাই খুব সাবধানে ধুলাম। আর এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে দিয়েছি। মাখিয়ে দেবার পর গোলককে বললাম, ও একটু ওপরে এসেছিল লাঞ্চ করতে, আমি বললাম তুমি একটুখানি মাছগুলো চট করে ভেজে দাও কয়েকটা। আমি একটু বিজি ছিলাম অন্যদিকে, তাই ও হাতের কাজ একটু করে দিল। চিকেন তো আগেই বসিয়ে দিয়েছিলাম, তাই চিকেনও রেডি হয়ে গেছে মাছ ভাজার সাথে সাথে। ওইদিকে মাছ ভাজাও কমপ্লিট। মোটামুটি কালকের জন্য ছানার ডালনা, চিকেন কারি আর ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। ইলিশ মাছটা ভেজে রাখলাম, কারণ কাল সকালবেলায় উঠেই সর্ষের তেল ঝাল বানিয়ে নেব, মানে ইলিশ মাছের যে তেল ঝাল হয় সর্ষে দিয়ে, সেটা বানিয়ে নেব। কারণ কাল সকালবেলা তো ওইসব করতে গেলে অনেক লেট হয়ে যাবে। আর মাছ ভাজতে গিয়ে দেখুন আমার কিচেনটার কি দশা হয়েছে, পুরো একদম তেল ছিটে তেল পড়ে কি অবস্থা। তাই তো আমি নিরামিষ রান্নাটা আগেই করে নিয়েছি। আর এই তেলগুলো পরিষ্কার করার জন্য আমার কাছে দেখুন এই ক্লোরেক্সের একটা ওয়েট ওয়াইপস আছে। যদিও এটা খুবই খারাপ, হার্মফুল, তবুও এটা আমি রাখি। যখন এরকম খুব মেস হয়ে যায় তেল ছিটে, তখন এটা দিয়ে একবার ভালো করে মুছে নিই, যাতে তেল হলুদের এই দাগটা না লেগে যায়, মানে দাগটা না ধরে যায়। তাই এই ওয়েট ওয়াইপসটা দিয়ে মুছলে দেখেছি খুব তাড়াতাড়ি উঠে যায়, সেই জন্য এটা দিয়ে করি। কিন্তু যেহেতু এটাতে খুব বাজে কেমিক্যাল আছে, তাই আমি এটা দিয়ে মোছার পর আবার একবার সাবান দিয়ে ভালো করে এই জায়গাগুলো বা যে জিনিসগুলো মুছি সেগুলোকেও আবার সাবান দিয়ে একটুখানি পরিষ্কার করে নিই। আর এখানে দেখুন এত তেল পড়েছে, টিস্যুর পর টিস্যু দিয়ে মুছছি, পুরো ভিজে যাচ্ছে তেলে। তাই তো আমি মাছ রান্না এত কম করি। মাছ রান্না করতে যত না সময় লাগে, তার থেকে বেশি মাছ রান্না করার পর ক্লিন করতে বেশি সময় লাগে। আর দেখুন একবার ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করা, একবার সাবান দিয়ে আবার মাখিয়ে তারপরে আবার ক্লিন করা, কি বলবো, কাজের পর কাজ বেড়েই যায়। যাই হোক, আজকে আবার নিরামিষও আছে, তাই একদম খুব ভালোভাবে সব কিছু ক্লিন করছি। আর এত চারিদিকে তেল ছিটে লেগেছে, মানে ক্যাবিনেটগুলোতেও কিন্তু তেল ছিটে ছিটে লেগেছে। তাই এই গ্যাস মোছার পর আবার আমাকে ক্যাবিনেটগুলো একটু একটু করে মুছতে হবে। এমনকি এই নবগুলোতেও এত তেল হয়ে গেছে, তাই নবগুলোকেও খুলে খুলে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো চলুন, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এবারে জিনিসগুলো জায়গায় জায়গায় রেখে দিই। আর ভাবছি সাথে সাথে ব্লগটাও শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা পরের ব্লগে। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।